বছরের শুরুতেই নিয়োগ চেয়ে পথে চাকরি প্রার্থীরা। নিয়োগের দাবিতে আজ 2022 স্টেট পাস চাকরি প্রার্থীদের মিছিল রয়েছে শহর কলকাতায়। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবেন চাকরি প্রার্থীরা। 50,000 শূন্য পদে নিয়োগের দাবিতে এই মিছিল। কৌস্তব আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাব কৌস্তবের কাছে। কৌস্তব, 2022 সালে টেট পাস চাকরি প্রার্থীরা, তাদের সঙ্গে যখন কথা বলেছিলাম তারা বলেছিলেন প্রাইমারি টেটের ক্ষেত্রে যে তাদের শুধুমাত্র রিটেন হয়েছে, রিটেনের রেজাল্ট আউট হয়েছে, এখনো পর্যন্ত পরবর্তী যে পদক্ষেপ ইন্টারভিউ বা অন্যান্য কিছু এখনো হয়নি। সব থেকে বড় কথা, তারা শূন্য পদ কত সেটাও জানেন না। তারা কি বছরের প্রথম থেকেই সরকারের উপর চাপ তৈরি করার চেষ্টা করছেন? একেবারে দেখো, নতুন বছর পড়ে রাজ্যের পরিস্থিতি বা রাজ্যের ছবিটা এখনও পাল্টায়নি। যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছেন, টেট চাকরি প্রার্থীরা, 2022 যার টেট চাকরি প্রার্থীরা রয়েছেন, তারা আজকে ফের শহরের রাজপথে নামছেন, তারা আজকে মিছিল করছেন। সেটা হচ্ছে যে গতকালই ববি হাকিম একটি বিস্ফোরক কথা বলেছেন। তিনি বলেছেন যে চাকরি চুরি হয়েছে, তিনি সেটা কার্যত স্বীকার করে নিয়েছেন এবং তোমরা আজকে পথে নামছো। রাজ্যের মন্ত্রী তিনি এক কথা স্বীকার করছেন, তবুও নিয়োগ হচ্ছে না। চাকরি চুরি হয়েছে এটা মন্ত্রীরা স্বীকার করুক আর না করুক, এটা আজকে পরিষ্কার, বাংলার জনগণ জেনে গেছে। আমি যদি শুধু প্রাথমিকের কথা বলি, প্রাথমিকে 2012 সালে চাকরি চুরি হয়েছিল। এমএলএদের সুপারিশপত্র এখনো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ঘুরে বেড়ায়। 2014 সালে দুর্নীতি হয়েছিল, ওএমআর নষ্ট করে দিয়েছে, সেখানে প্যানেল প্রকাশ্যে আনছে না। 2017 সালের ওএমআর নষ্ট করে দিয়েছে, দুর্নীতি হয়েছে। কিন্তু 2022 টেট যেটা সুপ্রিম কোর্টের নির্দেশে হয়েছিল, তাদের ওএমআর আছে। এই স্বচ্ছ টেট বলে এখনো এদের নিয়োগের নোটিফিকেশন দেয়নি। তাই চাকরি প্রার্থীদের মনে এখন একটাই সন্দেহ যে যখন স্বচ্ছভাবে নিয়োগ হবে, যখন স্বচ্ছভাবে ওএমআর থাকছে, তখন কেন নিয়োগ হচ্ছে না? কৌস্তব, 2014 প্রাইমারি টেট বারংবার শাসক দলের তরফ থেকে বলা হয় আইনি জট রয়েছে। 2022-এ তো কোনো আইনি জট নেই, তাহলে কেন নিয়োগ করা হচ্ছে না? কি বলছেন প্রশাসনের ভূমিকা এরা? একটা কথা আমি বারবার বলছি, যেখানে 40,000 পর্যাপ্ত টেট পাস প্রশিক্ষণপ্রাপ্ত ক্যান্ডিডেট রয়েছে, তাহলে আমি নতুন টেট কেন নিতে যাবো? আগে এদেরকে নিয়োগ দেবো, তারপর আমি নতুন টেট নেবো। সুপ্রিম কোর্টের নির্দেশের জন্য টেট নিয়েছেন, ঠিক আছে, কিন্তু আমাদের নিয়োগটা দিক, আমাদের নিয়োগটা কেন আটকে রেখেছে? যেখানে গত 10 বছরে একটাও নতুন রিক্রুটমেন্ট করেনি সরকার। সেই 14 সালে যে টেট হয়েছিল, দুর্নীতিতে ভরা, সাদা খাতা জমা দিয়ে চাকরি করছে, তার থেকে বছরের পর বছর নিয়োগ করে চলেছে, এমনকি এখনও নিয়োগ করে চলেছে। আপনি দিয়ে চলে যান পর্ষদে, দেখুন ওখানে ইন্টারভিউ হচ্ছে কাদের? 14 সালে যারা সাদা খাতা জমা দিয়েছিল, যাদের কোনো ওএমআর নেই, তাদেরকে নিয়োগ করেছে সরকার। সরকার জানে যে এই টেটে দুর্নীতি হয়েছে, যেখানে বারবার আমাদের কলকাতা হাইকোর্টে ওদের চাকরি চলে যাচ্ছে, তারা সেই চোরেদের চাকরি বাঁচাতে সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে, তবুও চাকরি রক্ষা হচ্ছে না। যে 14 সালের নজর থাকবে কৌস্তব, সঙ্গে থাকো। এর পাশাপাশি আজকে আরও একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে, তাহলে আজ থেকে দেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘটের ডাক দিয়েছেন রেশন ডিলার্স অ্যাসোসিয়েশন। এবং এ রাজ্যে ধর্মঘটের একটা মিশ্র প্রভাব সকাল থেকে আমরা দেখেছি। কিছু রেশন ডিলার দোকান খুলে রেখেছেন, কেউ বন্ধ রেখেছেন। যেসব ডিলার খুলেছেন তারা জানিয়েছেন যে তারা দুয়ারে রেশন প্রকল্প চালু রাখতে দোকান খুলেছেন। তবে কোন দোকান খোলা, কারা বন্ধ রেখেছেন, গ্রাহকরা যারা রয়েছেন তারা জানবেন কি করে? সার্বিকভাবে কি ছবি ধরা পড়ছে জানার চেষ্টা করব। দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, দেখো, আমি আবার মধ্যমগ্রামের সুকান্ত নগরে আছি, সেখানেও একটি রেশন দোকান সেটা খোলা রয়েছে। এবং যে দেখো, এই রেশন দোকান সুকান্তকে বলবো দেখানো, এই গোডাউনের ভেতরে মাল রয়েছে এবং এখান থেকে দুয়ারে সরকার যে এখানকার স্থানীয় যে ব্যায়াম সমিতি আছে সেখানে দেওয়া হচ্ছে এবং সেখানে এই ডিলার তার মালপত্র নিয়ে পৌঁছে গেছেন। কিছু মানুষজন কিছুক্ষণ আগেও এসেছিলেন, তারা জেনে গেলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেউ ডিলার, কিছু ডিলার আছেন যারা এই ধর্মঘটে সামিল নন, আবার কেউ আছে ধর্মঘটে সামিল। ফলত এখানে সাধারণ গ্রাহক যারা বুঝতে পারবেন না যে কারা ধর্মঘটে সামিল, কারা সামিল নয়। এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে দুটো গ্রুপও আছে ডিলার অ্যাসোসিয়েশনের মধ্যে। এমআর ডিলাররা মূলত এই ধর্মঘটে সামিল হননি। তাদের এই যে ধর্মঘটের বক্তব্য, আমি যখন সকালবেলা অন্য একটা বারাসাত থেকে লাইভ করছিলাম, সেই ডিলারের সঙ্গে যখন কথা হলো, তিনিও ধর্মঘটে সামিল নেই। তিনি যেটা বললেন যে ধর্মঘটের যে ইস্যুগুলো নিয়ে, সেই ইস্যুগুলোতে তাদের দাবিতে তারা সমর্থন করছেন, কিন্তু বছরের শুরু এই সময়কালে ধর্মঘটে তারা সামিল হচ্ছেন না। যেমনটা রাজ্য সরকার চাইছেন তেমনভাবে তারা করছেন। কিন্তু প্রসঙ্গত দেখো, এখানেও কিন্তু একই বক্তব্য। এই মুহূর্তে আমি এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তাদের দেখছি না, তারা অন্যদিকে গেছেন। কিন্তু এখানে যারা কাজ করছেন তারা কিন্তু এখানে দুয়ারে সরকারের যে পরিকল্পনা, তার প্রয়োজনীয় যে সমস্ত মালপত্র সেগুলো নিয়ে এখান থেকে তারা বেরিয়ে গেছেন দুয়ারে সরকার হওয়ার জন্য। ফলত রাজ্য সরকারের যেমনটা বক্তব্য, এবং তোমাকে পাশের গোডাউনটাও দেখাতে বলবো সুকান্তকে, এই গোডাউনও কিন্তু খোলা রয়েছে এবং দুয়ারে সরকার
সরকার একদম সুস্থভাবেই চলবে, এখান থেকে মাল নিয়ে ব্যায়াম সমিতি বলে যে জায়গা আছে সেখানে গিয়ে দুয়ারে রেশন চলবে। ফলে এখানকার গ্রাহকরা, এখানকার যারা রেশন উপভোক্তা তারা কিন্তু রেশন পাবেন, কিন্তু কোথায় পাবেন কোথায় পাবেন না এই কনফিউশন কিন্তু গোটা দেশ জুড়ে রয়েছে। আমরা আড়াআড়ি বিভাজন দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত প্রথম দিন এটা মিশ্র প্রতিক্রিয়া, এখনো পর্যন্ত তারা অনির্দিষ্টকালের জন্যই ধর্মঘটে গিয়েছেন। কাল থেকে বা তার পরের দিন থেকে ছবিটা কি দাঁড়ায় নজর থাকবে, তুমিও নজর রাখো দীপঙ্কর। এদিকে খিদিরপুরে হাইট জোরে ট্রাক চালকদের অবরোধ। কেন্দ্রীয় পরিবহন নীতির প্রতিবাদে এই অবরোধ করছেন ট্রাক চালকরা। ডানকুনি নারায়ণগড়ের পর হাইট রোডে সকাল থেকেই বিক্ষোভ শুরু হয়েছে। ছবিটা দেখবো যখন ঘড়ির কাঁটা 10:06, ছবি দেখাবে সুশোভন। দেখো প্রায় 1 ঘন্টা হতে চললো সেই কিন্তু অবরোধ এবং বিক্ষোভ সমান তালে চলে যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই যারা অবরোধকারীরা তারা কিন্তু একেবারে অবরোধ করতে প্রস্তুত। দীর্ঘ সময় হয়ে গেলেও এই রাস্তা বন্ধ। এই রাস্তা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তুমি জানো যে একদিকে হেস্টিংস, অন্যদিকে গার্ডেন রিচ, তা যাতায়াত করে এই রাস্তা, এবং ইতিমধ্যেই কিন্তু এই রাস্তা পুরোপুরি বন্ধ। আচ্ছা, কতক্ষণ এই অবরোধ চলবে? চলবে আমি 3 তারিখ তক তো চলতে হবে। কেন আপনি অবরোধ করছেন? ওই अमित शाह जो बोलो कि 10,000 টাকা আর 10 বছর জেল, তো কি করে ড্রাইভার দেবে? ও তো ড্রাইভার তো গরিব মানুষ আছে, কি করে দেবে? দেখো মূলত সেই প্রতিবাদেই কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর ট্রাক চালক এবং মালিকদের একাংশ তারা কিন্তু একেবারে সকাল থেকে অবরোধ করছে। যত সময় যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু অবরোধের যারা অবরোধকারী তাদের সংখ্যাও বাড়ছে, এবং ইতিমধ্যেই যে এই রাস্তা দিয়ে বাস চলাচল করে সেই বাস বন্ধ হয়ে গেছে। যারা ট্রাফিক পুলিশের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই রাস্তা ঘুরিয়ে দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই সকালবেলা যেহেতু সাধারণ মানুষ এই রাস্তা ব্যবহার করেন তাদের কিছুটা অসুবিধা হচ্ছে। তার বিকল্প নজর থাকবে, নজর রাখো সুশোভন। এবার আসি শুভজিৎ, তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্বের খবরে, কারণ এই মুহূর্তে সেই নবীন প্রবীণ দ্বন্দ্ব খবরের শিরোনামে আছে। দলের প্রতিষ্ঠা দিবসে আমরা দেখছি দিনভর বিবৃতির লড়াই। টিম অভিষেকের পক্ষে জোর সওয়াল করেছেন কুণাল ঘোষ। সংগঠনের হ্রাস নিয়ে কি মূলত এই দ্বন্দ্বটা? মমতার মুখে প্রবীণদের উপরে ভরসা রাখার কথা বলা হয়েছে, আর দলে অভিষেকের আরও গুরুত্ব দাবি করেছেন কুণাল। কি হতে চলেছে? সামনেই তো লোকসভা ভোট, তার আগে দলে কি শৃঙ্খলার অভাব? কেন এই গোটা বিষয়টা এরকমভাবে প্রকাশ্যে আসছে? গতকাল তো একপ্রস্ত কথাও হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। রাজনৈতিক মহলের নজর ছিল সেই বৈঠকে। কে কোন বার্তা দিলেন? রাশ কার হাতে থাকতে চলেছে? কি হতে চলেছে একটু জানার চেষ্টা করব। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, একদমই, দেখো দলের রাশ কার হাতে থাকবে সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক মহলে কিন্তু একাধিক আলোচনা শুরু হয়ে গেছে, এবং তাদের পক্ষে একটাই প্রশ্ন যে নবীনরা আদৌ এগিয়ে যাবে নাকি প্রবীণরা যেভাবে ক্ষমতা ধরে রেখেছে সেই জায়গাতেই তারা অনড় থাকবে। অর্থাৎ লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই কিন্তু তৃণমূলের মধ্যেই নবীন প্রবীণ বিতর্ক শুধু না, ফাটলটা কিন্তু দীর্ঘায়িত হচ্ছে। গত কয়েকদিন ধরে যেটা পর্দার আড়ালে ছিল, বলা চলে সবাই একে অপরের বিরুদ্ধে পরোক্ষে বলছিল, গতকাল দেখা গেল প্রকাশ্যে বলছে। অর্থাৎ ফাটল যে ক্রমশ বড় হচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। যেটা তৃণমূল সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিল সেখানেও গিয়েও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের যে মনোভাব সেটাই কিন্তু ব্যক্ত করেছেন। অর্থাৎ তিনি নিজের অবস্থানে অনড় থাকছেন, কোনোভাবেই কিন্তু নিজের অবস্থান থেকে সরছেন না। কি অবস্থান? ডায়মন্ড হারবারের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখার বিষয়টি শুধু না, নবীনদের যাতে এগিয়ে আনা যায় সেই বিষয়টির ক্ষেত্রে কিন্তু দলের যারা পুরনো রয়েছে, যারা প্রবীণদের মধ্যে পড়ে, অর্থাৎ ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস সহ সুব্রত বক্সী সহ যারা রয়েছে, তারা দীর্ঘদিন ধরে সংগঠনটা করে এসছে, তারা কিন্তু তাদের হাতে কিন্তু তাদের হাত থেকে চালিকা শক্তি নিয়ে নিতে নারাজ খোদ দলীয় সুপ্রিমো। তিনি চাইছেন এরা থাকুক মাথার ছায়ার মতো, কিন্তু নবীনরা এগিয়ে আসুক, নবীনরা নিচে কাজ করুক, কিন্তু প্রবীণদের কোনো মতো সরাবে না।